এরা আমার মনে হয় উপদেষ্টারা সামগ্রিক বিষয়ে হতভম্ব হয়ে গেছে, কি আরো বোকা হয়ে গেছে। আপনি কল্পনা করে দেখেন যে 6 মাস অতিবাহিত হতে যাচ্ছে, আজকে 178 দিন। এই 78 দিনে যে ছেলেটির চোখ নাই, ঠ্যাং নাই, পা নাই, আহত হয়ে গেছে, ইনজুরি হয়েছে, এই 6 মাস পরে কি চিকিৎসা দিবে বলেন? বিদেশি নিয়েই বা কি চিকিৎসা দিবে? সাথে সাথে অসুস্থ হলে সাথে সাথে চিকিৎসা দরকার। সেখানে এই প্রতিশ্রুতি তারা এই 2000 আপনার ছাত্র জনতার জীবনের উপর দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারে বসলো, চিকিৎসাটা আগে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল, এরা কিন্তু দেয় নাই। এখন তাদেরকে রাস্তা অবরোধ করতে হয়, মিছিল করতে হয়। এটা কি আপনি বলেন, এটা কোনো বিবেকে ধরে? মানবিকতায় ধরে এটা? যে ছাত্রদের উপরে ভর করে তারা সরকারে গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছে, তারা কোনো পরিকল্পনাই নিতে পারে নাই। এবং এখানেও আমরা জানি যে অনেকে চিকিৎসা ঠিক মতো পাচ্ছে না, অনেকের চিকিৎসা বাংলাদেশেও যতটুকু চিকিৎসা আছে সেটাও পাচ্ছে না, এবং অনেকে আছে যে বাংলাদেশের চিকিৎসা দেওয়াই সম্ভব না, বিদেশে নেওয়া উচিত। অথচ সে 7 মাস পরে, 7 মাস হয়ে গেলে যা হবার প্রাকৃতিক নিয়মে সব তো হিলিং হয়ে গেছে। এখন চিকিৎসা ছাত্ররাও আমার কাছে মনে হয় অবুঝ, তারাও বোঝে না যে 7 মাস পরে কি চিকিৎসা পারে বলেন। সামান্য ইমপ্রুভ হইতেও পারে, নাও হইতে পারে। 7 মাস পরে চিকিৎসা তো সাথে সাথে হওয়া উচিত। অথচ প্রথম কাজটা হওয়া উচিত ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার, দেখেন ওত নিয়েছে, সেই বঙ্গভবনে আমিও কিন্তু একজন দাওয়াতি ছিলাম, তারা সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিল, এবং ওত নিয়ে প্রথম যে সরকারি গাড়িটা পেল, এই গাড়িটা নিয়ে হসপিটালে গিয়ে এই আহত বা নিহতদের খবর নেওয়া বা আহতদের দেখতে যাওয়া। কেউ কি দেখতে গেছে বলেন? কেউ দেখতে যায় নাই। আরো একবার যখন আন্দোলন নামছে, রাস্তা নামছে, তখন আসিফ নজরুল সাহেব উপদেষ্টা তিনি গেছিলেন, তিনি যে বলছিলেন আমরা তো অন্তত এসেছি, মনে করেছি আমরা অন্তত এসেছি, বুঝলেন কথাটা? তো আমার কথা হচ্ছে যে এরা বোঝে নাই যে চিকিৎসা কেমন কোন সময় নিতে হয়, এটাও বোঝে নাই। 7 মাস পরে, 6 মাস পরে, এখন তো আপনি যে প্রশ্ন, সবার মনে এই প্রশ্ন যে তারা এই রাস্তায় নেমে আসছে আহতরা চিকিৎসার জন্য, পুনর্বাসনের জন্য। আমি মনে করি এখানে চিকিৎসা প্রধান, তারপরে ফেজ ওয়াইজ যাবে পুনর্বাসন। একটা উপদেষ্টা, সেখানে ত্রাণ উপদেষ্টা আছে না, দায়িত্বে আছে না, তার দেওয়া উচিত ছিল না? হাসান আবদুল্লাহ তিনি তো এখন রাজনীতি করবে, সে তো আপনার ছাত্র রাজনীতি করবে, সে গেছে। আমি তো তার মনে করব সে রাজনৈতিক বেনিফিট নেওয়ার জন্য তাকে ওখানে যেতে হচ্ছে, বা তার সহকর্মী হিসেবেও গেল। কিন্তু সরকারের কি দায়িত্ব আছে বলেন? সরকারের তো কোনো দায়িত্ব পালন করলো না। সুতরাং এই অমানবিক সরকার, এই জন্য আমি কিন্তু এই বলি, এই সরকার কোনো কিছুই বুঝতেই পারছে না কোনটা আগে করা উচিত, কোনটা পরে করা উচিত। সারা দেশটা এলোমেলো করে ফেলছে। সুতরাং আমার মনে হয় তারা তারপরেও সংস্কারের নামে শুধু ডিলে করছে। তারা দ্রুত যা আছে যতটুকু পারে, প্রধান উপদেষ্টা তো বলছেই, যতটুকুতে একমত হয় ততটুকুই দিয়েই আমরা ইলেকশনে চলে যাব। এখন তো এই প্রক্রিয়াটা নিয়ে ততটুকু প্রত্যাশিত অল্প কিছু প্রধান ন্যূনতম অনেক রকম সংস্কারের নাম আমরা শুনতে পাচ্ছি। এগুলো আসলে কি, সেই বিষয়ে কে কি বুঝতে পারছি আমরা, আপনারা কতটা বুঝছেন একটু পরেই আসি, কারণ এই ঘটনাগুলো নিয়ে একটু কথা বলছি, তো এটা একটু শেষ করি। এই যে আপনি বলছিলেন যে এর আগেও একবার গেছেন, মানে আন্দোলনে যখন আহতরা রাস্তায় নেমে আসলে তখন আসিফ নজরুল্লাহ গেলেন মাঝ রাতের পরে, মানে রাত 2টার দিকে ওনারা গিয়েছিলেন। সেখানেও হাসনাত আবদুল্লাহ এক দফা গিয়েছিলেন, এবং তারপরে যখন তারা মানেননি তখন রাতে উপদেষ্টারা এসেছিলেন। এবারে যে আন্দোলন দমনে বা আন্দোলনের সমঝোতা করতে বা বোঝাতে কথা বলতে গেলেন হাসনাত আবদুল্লাহ, সেখানে তিনি আক্ষেপের সুরে বলেছেন যে এখন অস্ত্র কিনে সচিবগুলারে ধরি, এখন টাকা দিবি। এবং মানে তিনি বলছে যে উপায় হচ্ছে অস্ত্র কিনে সচিবগুলারে ধরি, এখন টাকা দিবি, এটা একটা উপায়। এবং তিনি বলছেন হাসিনাকে, তিনি আক্ষেপ বা ক্ষোভের সরেই বলছেন যে হাসিনাকে ফেলায় ভুল হয়ে গেছে, ভুল না হইলে রাত 1টায় আমাকে আসতে হইতো না। কিভাবে আপনি এই বক্তব্যকে মূল্যায়ন করেন? না, এটা তো এখন ধরেন সরকারের অংশ কিন্তু ছাত্ররা, এই যে জাতীয় নাগরিক কমিটি বলেন, ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, এরা কিন্তু সরকারের যাই বুঝাক না কেন, তাদের 3 জন উপদেষ্টা আছে, তারাও কিন্তু সরকারের। তাদের এই ধরনের অনুযোগ বা এরকম উষ্মা প্রকাশ করার সুযোগ নাই। তারা দায়িত্বে আছে, তাদের সমস্যার সমাধান করতে হবে। সমাধান না করতে পারলে তারা দায়িত্ব ছেড়ে দিবে, যত দ্রুত সম্ভব দায়িত্ব ছেড়ে দিবে, এটাই তো হওয়া উচিত। সারা দেশের জনগণ, 18 কোটি জনগণকে তো জিম্মি করার রাইট তাদের নাই। এখন যে পরিস্থিতিটা হয়ে গেছে, যে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আছে, এখন যে রাজনৈতিক দলগুলো আছে, এই দলগুলো তো
আপনার এই দলগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারকে ফেলেও দিতে পারতেছে না, নন কপারেশনও করতে পারতেছে না, তাদের বিরুদ্ধে তো কোনো আন্দোলনও করে নাই। দেখেন, আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ 2বার 2টা রিপোর্ট দিয়েছে। এরা তো সব দেশে এরকম ভাবে সরকার পতন ঘটলে এরকম রিপোর্ট করে। গত নভেম্বর মাসের 15 তারিখে একটা রিপোর্ট করেছে, সেখানে বলেছে অন্তর্বর্তীকালীন সরকার যদি জনপ্রত্যাশা পূরণ করতে না পারে তাহলে দেশ আগের জায়গায় ফিরে যাবে অথবা সেনাবাহিনী ক্ষমতা নিয়ে যাবে। এটা বাংলাদেশের পত্রিকায় ছাপা হয়েছে। পরের বারে আবার এই ইউরোপিয়ান ইউনিয়ন প্রধান উপদেষ্টা সহ কয়েকজনের সাথে সাক্ষাৎ করছে, তারাও কিন্তু একই অনুরূপ আবার নতুন করে রিপোর্ট দিয়েছে। তা আমি এই জন্যই রেফারেন্স দিলাম বাইরের, যে আমাদের মিডিয়ার রিপোর্ট হলে হয়তো ভাববেন যে এটা সেলফ সেন্সরশিপ অথবা মোটিভেটেড ইত্যাদি ইত্যাদি। তাদের তো কোনো এখানে স্টেক নাই, তারা এই রিপোর্টটাই করছে। আমার কাছে মনে হচ্ছে যে আলটিমেটলি দেশে কিন্তু রাজনৈতিক শূন্যতা তৈরি যাচ্ছে বলে আমার কাছে মনে হয়। কারণ আমি মনে করি যে এই কোনো রাজনৈতিক শূন্যতা তো থাকে না, শূন্যস্থান তো পূরণ হয়ে যাবে। তাহলে আমি এই জন্যই বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার পক্ষেও আমি লেখা লিখেছি। যখন দিয়ে তাকে 84 বছর বয়সের মানুষকে টেনে উঠানো হয় বিচারের নামে, আমি তার পক্ষে লিখেছি যে সে একটা সম্পদ। হ্যাঁ, সারা বিশ্বে দেখেন, বাইরে গেছে সব রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান তার সাথে দেখার জন্য জাতিসংঘ লাইন দিছে, কিন্তু সবাই এসে প্রতিশ্রুতি দেয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনার যা লাগে আমরা সব হেল্প করব। কিন্তু এখন পর্যন্ত আপনি খেয়াল করেন কোন দেশ কোনো একটি টাকা পয়সা দিচ্ছে না, যার জায়গায় যার ইন্টারেস্টে শেষে আছে। এখন উনি এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আপনি দেখেন IMF এর লোন, শেখ হাসিনা সরকার যেটা এগ্রিমেন্ট করে গেছে, সেই IMF এর লোনের 3rd চুক্তির ইনস্টলমেন্ট নেওয়ার জন্য আপনার ভ্যাট ট্যাক্স সব বাড়ায় দিছে, অর্থাৎ IMF এর শর্ত পূরণ করে দিছে। তো আমরা তো, আমার কাছে এই জন্য বলছি, ধরেন পুলিশ বাহিনী এখনো ট্রমায় ভোগে। পুলিশ বাহিনী, আমি যেটা বারবার বলেছি যে যখন সরকারে এসে আগে পুলিশ লাগবে, পুলিশকে ঠিক করা উচিত ছিল। যারা গুলি করে ছাত্র জনতা হত্যা করেছে তাদের আপনি জেলে পাঠান, যাদের দুর্নীতি করেছে তাদের জেলে পাঠান, বাকিগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তারপরে যে পুলিশের সংখ্যা শর্ট, আপনি স্কাউট আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক গ্রামে SSC পাস অনেকেই জয়েন করেছিল, অফার দ্যাট দিয়ে শর্ট ট্রেনিং দিয়ে পুলিশে যুক্ত করে দিত, অথবা আর্মিকে তো ব্যবহার করা হয়েছে, আর্মির কিছু সিপাহী আপনার নিয়ে এভাবে আপনার শূন্যতা যতটুকু সম্ভব পূরণ করতে পারে। একটু যুক্ত করি আপনার উত্তরের সাথে একটা প্রশ্ন আমি একটু জুড়ে দিই যে হ্যাঁ, আমরা দেখছি স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন পুলিশ এখন আর আগের উদ্যম নাই, তাদের উদ্যম ফেরে নাই। অর্থ উপদেষ্টাও এই কথাটা বলছেন। 6 মাস হয়ে গেছে, আপনি বলছিলেন যে কেন উদ্যম ফিরছে না। আপনি বলছেন যে সেনাবাহিনী যুক্ত করা হোক, মানে সেনাবাহিনী সহ 3 বাহিনী তো আছেই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে, তারপরেও কেন হচ্ছে না? মানে তার পুলিশের সাথে তো এরাও আছে, মানে জনবল সংকট, এই বিষয়টা কি খুব আর কাজে আসে? মানে তারপরেও কেন হচ্ছে না? না, দেখেন, আমার কাছে মনে হয় যে আর্মি নামকে আসতে আছে, আর্মি নামকে আসতে। আপনি খেয়াল করেন যে অস্ত্র উদ্ধারের জন্য যৌথ বাহিনীকে মাঠে নামানো হলো, এর আগে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া হলো। আপনাকেই প্রশ্ন করি, 5 তারিখে 5 আগস্ট সরকারের পতন ঘটলো, সরকার প্রধান পালিয়ে গেল শেখ হাসিনা। এরপরে খেয়াল করে দেখেন প্রায় 60 থানা লুট হয়ে যায়, গাড়ি ঘোড়া আগুন হয়ে যায়, অস্ত্রগুলো লুট হয়ে যায়। এর আগে আপনার 22 সালে এবং 23 সালে সরকারি যুবদল, ছাত্রদল, যুবলীগ, ছাত্রলীগ সহ সরকারি লোকদেরকে প্রায় 4.5 লক্ষ আগ্নেয়াস্ত্র আপনার লাইসেন্স দেওয়া হয়। তো অস্ত্র যৌথ বাহিনী উদ্ধার করতে গেলেন, শেষ পর্যন্ত দেখা গেল যে ছাত্র দলের একজন, যুব দলের একজন ইনোসেন্ট লোক, তাকে